প্রেপমাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আমি সুসেন বাড়ই। তো আমরা আজকে ফিজিক্সের যে রিভিশন সিরিজ চালাচ্ছিলাম, সেই রিভিশন সিরিজের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এটা তোমার গ্রুপ ডি, টেকনিশিয়ান, এএলপি এ বাদ দিয়েও যে সমস্ত পরীক্ষায় সায়েন্স আসে, বিশেষ করে ফিজিক্স আসে, সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো আমরা আজকে নিউটনের 3টে গতিসূত্র নিয়ে আলোচনা করব। দেখো, সবার প্রথম আমি যে গতিসূত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটনের ফার্স্ট গতিসূত্র। তো তোমাদের সহজ করে দেওয়ার জন্য, দেখো ফিজিক্স একটা সহজ করে দেওয়ার ব্যাপার, এটা কোনো জটিলতার বিষয় নয়, এটা একটা সহজ বিষয়, এটা একটা বাস্তব সম্বন্ধিত বিষয়। তো আমাদের সেভাবেই অ্যাপ্রোচটা নিতে হবে। দেখো বইতে একটু বড় সূত্র দেওয়া আছে, কিন্তু আমি তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্য সূত্রটা করেছি। তো প্রথম সূত্রে আমি বলছি অবস্থার পরিবর্তন করতে গেলে বল লাগে, অর্থাৎ অবস্থার পরিবর্তন করতে বল লাগে। বইয়ের সূত্রটাও আমি একটু বলে দিই যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। বইতে বলা হয়েছে যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু তার গতিবেগটাকে মেনটেন করবে। হ্যাঁ, চলো আমরা বুঝে নিই। দেখো এখানে সাপোজ এটা একটা ফুটবল, এটা একটা ফুটবল, এটা একটা কি না ফুটবল। এই ফুটবলটা স্থির অবস্থায় আছে, এই ফুটবলটা স্থির অবস্থায় আছে এবং এই ফুটবলটার নাম আমি লিখছি এ এবং এই ফুটবলটার নাম আমি লিখছি বি। তো এই ফুটবলটা স্থির অবস্থায় আছে, এই ফুটবলটা গতিশীল অবস্থায় আছে। ধ্যান দিয়ে শুনবে, আমি কি বলছি সেটাকে ধ্যান দিয়ে শুনবে, এখানে অনেক কিছু বোঝার আছে। যেহেতু এটা গতিশীল আর যেহেতু এটা স্থির, তাই এর ভেলোসিটি কত হবে? এই বলটার ভেলোসিটি কত হবে? অবভিয়াসলি 0 মিটার পার সেকেন্ড, কারণ যে স্থির অবস্থায় আছে তার ভেলোসিটি কোথা থেকে আসে? দেখো স্থির অবস্থা মানে বোঝো তো, সময়ের রেসপেক্টে কোনো বস্তু যদি তার অবস্থান পরিবর্তন না করে, দ্যাট ইজ কল্ড রেস্ট মোশন। হ্যাঁ, এটা স্থির অবস্থায় আছে, অর্থাৎ সময়ের সাপেক্ষে এটা নড়ছে না, সময়ের সাপেক্ষে এটা তার অবস্থান পরিবর্তন করছে না। গতিশীল বস্তু, যেহেতু এটা গতিশীল বস্তু, সময়ের সাপেক্ষে এর একটা গতি আছে, এর অবস্থা পরিবর্তিত হচ্ছে, তাই এর গতির একটা মান থাকবে এবং সেই গতির মানটা ধরো এই বলের ক্ষেত্রে 5 মিটার পার সেকেন্ড। তো হ্যাঁ, আমি যেটা বলছিলাম, তাহলে এটা যেহেতু স্থির অবস্থায় আছে, এর ভেলোসিটি 0। এখন তুমি কল্পনা করো, আমি সূত্রে কি বলেছি, অবস্থার পরিবর্তন করতে গেলে বল লাগে। তো এখানে এ কী অবস্থায় আছে? নিশ্চয়ই স্থির অবস্থায় আছে। এখন তুমি এই স্থির অবস্থাটাকে এখানে তুমি চেঞ্জ করতে চাইছো, স্থির অবস্থাটাকে তুমি কি করতে চাইছো? চেঞ্জ বা পরিবর্তন করতে চাইছো। কোন অবস্থায় পরিবর্তন করতে চাইছো? মোশন বা গতিতে, মোশন বা গতিতে পরিবর্তন করতে চাইছো, তাহলে তোমার বল দিতে হবে। একে বল দাও, একে যদি বল প্রয়োগ করো এর উপরে যদি তুমি ফোর্স প্রয়োগ করো, তবে এটা সামনের দিকে যাবে এবং যখন ওটা সামনের দিকে যাবে তখন সেটা আর স্থির অবস্থায় থাকবে না, তাই সে মোশনে চলে আসবে। অর্থাৎ তুমি অবস্থার পরিবর্তন করছো। ভাবো, এটা ছিল স্থির অবস্থা, তুমি করছো গতিশীল অবস্থা, তাহলে স্থির থেকে গতিতে তুমি আনতে গেলে তোমার কি প্রয়োগ করতে হচ্ছে? বল প্রয়োগ করতে হচ্ছে। একই রকমভাবে এখানেও আসো, এর গতি কত রয়েছে? 5 মিটার পার সেকেন্ড। এখন তুমি এ তো গতিশীল অবস্থায় রয়েছে, এখন ধরো এটাকে তুমি স্থির করতে চাও, গতিশীল থেকে তুমি কি করতে চাও? ইউ ওয়ান্ট টু মেক ইট রেস্ট। তো এটাকে তুমি কি চাচ্ছ? এটাকে তুমি রেস্টে নিয়ে যেতে চাচ্ছ। তাহলে অবস্থার পরিবর্তন করছে, ছিল গতিশীল, তুমি রেস্ট বা স্থিরে কনভার্ট করতে চাইছো, তুমি স্থিরে আনতে চাইছো, তাহলে তোমাকে ফোর্স ক্রিয়েট করতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? ফোর্স ক্রিয়েট করতে হবে। এটাই তো বলা হচ্ছে ফার্স্ট সূত্রে, যে অবস্থার পরিবর্তন করতে বল লাগে। হ্যাঁ, এ ছিল স্থির অবস্থা, একে গতিশীল করতে গেলে বল প্রয়োগ করতে হবে। এ ছিল গতিশীল অবস্থায়, একে স্থির করতে গেলে বল প্রয়োগ করতে হবে। তার মানে যে ছিল স্থির তাকে তুমি যখন গতিশীল বানাচ্ছ তখনও তোমাকে ফোর্স ক্রিয়েট করতে হচ্ছে।
আবার একই রকমভাবে যে ছিল গতিশীল তাকে তুমি যখন স্থির বানাচ্ছ তখনও তোমাকে ফোর্স ক্রিয়েট করা হচ্ছে। এটাই ফার্স্ট সূত্রে বলা হচ্ছে যে হোক বস্তু স্থির বা হোক বস্তু গতিশীল, তাকে তার অবস্থার পরিবর্তন করতে চাইলে অবশ্যই বল প্রয়োগ করতে হবে। এটাই নিউটনের ফার্স্ট সূত্র বলে। কিন্তু বইতে কি বলছে? বইতে একটু আলাদাভাবে বলছে যে যে বস্তু স্থির আছে তাকে যদি তুমি বল না প্রয়োগ করো তাহলে সারা জীবন স্থিরই থাকবে। যে বস্তু গতিশীল আছে একে যদি তুমি বল প্রয়োগ না করো তাহলে সারা জীবন একই গতিবেগ মেনটেন করে চলবে। মানে এর গতিবেগ আগে থেকে কত ছিল? 5 মিটার পার সেকেন্ড। এর গতিবেগ সারা জীবন 5 মিটার পার সেকেন্ড থাকবে যদি তুমি এর উপর কোনো বল প্রয়োগ না করো, বুঝলে? তো ওটা ছিল সূত্রটাকে একটু বাহ্যিকভাবে বোঝানো হয়েছে এবং আমি ইফেক্ট বা প্রভাবিত করে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করলাম। দেখো এখানে দুটো কেস ঘটতে পারে। কি কেস ঘটতে পারে? এখানে তুমি ফোর্স প্রয়োগ করে হয় এটাকে স্টপ করার চেষ্টা করছো, এটাকে থামানোর চেষ্টা করছো, এটাকে স্টপড করার চেষ্টা করছো বা থামানোর চেষ্টা করছো। তুমি এটাকে কি করছো? থামানোর চেষ্টা করছো। অথবা আর একটা কাজ করা যায়, তুমি এর যে গতিশীলতা সেটাকে বাড়াতে পারো। কীরকম? এটা 5 মিটার পার সেকেন্ড আছে, তুমি এর গতিশীলতাকে 10 মিটার পার সেকেন্ড করতে চাচ্ছ। তার মানে এর উপর আরও বেশি পরিমাণে ফোর্স প্রয়োগ করতে হচ্ছে তোমাকে। ফোর্স দুই টাইপের, একটা তো অলরেডি গতিশীল আছে, এটাকে এইখান দিয়ে ফোর্স প্রয়োগ করছো, তাহলে এটা থেমে যাবে। আর তুমি যদি এই বরাবর ফোর্স ক্রিয়েট করো তাহলে বলটা আরও গতিশীল হয়ে যাবে। অর্থাৎ বলটার গতি যেটা 5 মিটার পার সেকেন্ড ছিল সেটা দেখো 10 মিটার পার সেকেন্ড হয়ে যাবে যখন তুমি এই পাশ দিয়ে আরও বল প্রয়োগ করবে। কিন্তু এই পাশ দিয়ে তুমি যদি বল প্রয়োগ করো তাহলে বলটা থেমে যাবে। তো দুটো জিনিসই হতে পারে, এর গতিবেগ চেঞ্জ হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? চেঞ্জ ইন ভেলোসিটি। চেঞ্জ ইন ভেলোসিটি অর্থাৎ গতিবেগের যে পরিবর্তন আসছে সেটার কারণেও বল দায়ী। গতিবেগের যে পরিবর্তন আসছে, হতে পারে গতিবেগ বেড়ে যাচ্ছে বা গতিবেগ কমে যাচ্ছে, তার কারণে কিন্তু সেটার জন্য ফোর্স দায়ী। তো এই কথাটাই আলটিমেটলি এই সূত্রে বলা হচ্ছে। যদিও ফোর্স নিয়ে পরবর্তী সূত্রে আমরা আলোচনা করব, তবুও তার ডেফিনেশন নিয়ে আলোচনা করব, তার সাথে কি সম্পর্ক রয়েছে আমাদের ত্বরণের, কি সম্পর্ক রয়েছে আমাদের ভরের, সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তো এখানে আর একটা জিনিস আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে ইনারশিয়া। নেক্সট আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ইনারশিয়া। দেখো ইনারশিয়াটা কি? ইনারশিয়া দুই টাইপের হয়। একটা হচ্ছে রেস্ট ইনারশিয়া, ইন রেস্ট বলা হয়, বা স্থির অবস্থার ইনারশিয়া। আর একটা ইনারশিয়া হচ্ছে ইনারশিয়া ইন মোশন বা গতিশীল অবস্থার ইনারশিয়া। তো এটাকে একটু বুঝে নাও, লিখে নাও, পারলে নোট করে নাও, আমি তারপর বলছি। দেখো ইনারশিয়া বা জাড্য ধর্মটাকে আমরা একটু বুঝতে চাই। এটা হচ্ছে ব্যাপার। সাপোজ ধরো এটা একটা টাকার থলি, এটা একটা কি টাকার থলি। তো এই যে টাকার থলিটা আছে, এই টাকার থলিটাকে তুমি যদি সরাতে চাও তোমার একটা ফোর্স ক্রিয়েট করতে হচ্ছে। সেই ফোর্সটা কত? সাপোজ ধরো 5 মিটার পার সেকেন্ড। একই রকমভাবে এই থলিটাকে তুমি যদি সরাতে চাও তাহলে তোমাকে যে ফোর্সটা দিতে হচ্ছে সেটা ধরো 15 মিটার পার সেকেন্ড হবে না, যেহেতু আমি ফোর্স ক্রিয়েট করছি এখানে, এটা 5 নিউটন। তো এটা হয়ে যাবে 15 নিউটন। এবার তুমি বলো এই দুটো থলির ভিতরে কোন থলিটাকে সরানোর জন্য আমাদের বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হচ্ছে? সেকেন্ড থলিটা। কেন? কারণ সেকেন্ড থলিটার ভর বেশি আর ফার্স্ট থলিটার ভর কম। যেহেতু ভর বেশি সেহেতু জাড্য ধর্মও বেশি। তার মানে মাস, যেটাকে আমরা ভর বা মাস বলি, ইট ইজ প্রপোর্শনাল টু ইনারশিয়া। ইট ইজ প্রপোর্শনাল টু ইনারশিয়া, অর্থাৎ ভর জাড্য ধর্মের সমানুপাতিক। তার মানে কি? সমানুপাতিক মানে কি? যত ভর বাড়ে তত জাড্য ধর্মও বাড়ে। যত ভর বাড়ে তত জাড্য ধর্মও বাড়ে। তো এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যত ভর বেশি, এর ভর কত ছিল? এর ভর ধরো 5 কেজি মতো ছিল,
আর এর ভর সেখানে 15 কেজি। তাই যার ভর বেশি তার ইনার্শিয়াও বেশি, যার ভর বেশি তার ইনার্শিয়া বা জাড্য ধর্মও বেশি। তার মানে জাড্য ধর্মকে বুঝতে গেলে আমাদের ভরটা নিয়ে আলোচনা করতে হবে। জাড্য ধর্মকে এক্সট্রা কোনোভাবে বোঝা যায় না। এটা এমন একটা ধর্ম, দেখো ডেফিনেশনে কি বলা হচ্ছে, জাড্য এমন একটা ধর্ম যার কারণে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাটাকে মেনটেন করতে চায়। দেখো জাড্য ধর্ম কি, আবার বলছি, কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাটাকে মেনটেন করতে চায় যে ধর্ম, সেটাকে জাড্য ধর্ম বলা হয়। অর্থাৎ কোনো বস্তু যদি স্থির থাকে, এবার আমি বলেছিলাম জাড্য ধর্ম দুই টাইপের হয়, একটা হচ্ছে স্থির জাড্য বা যেটাকে রেস্ট বলা হয়, আর একটা হচ্ছে গতিশীল জাড্য বা যেটাকে মোশন বলা হয়। তো রেস্ট জাড্য কি না, স্থির অবস্থার জাড্য। বস্তু ধরো স্থির আছে এবং তাকে তুমি বাইরে থেকে ঠেলছো যাতে সে গতিশীল হয়। এবার সে কি করবে, গতিশীল হতে চাইবে না, সে চুপচাপ স্থির থাকারই চেষ্টা করবে। তো এটা হচ্ছে স্থির জাড্য। গতিশীল জাড্য কি বা মোশন জাড্য কি, ওই ফুটবলটাকে কল্পনা করো, ফুটবলটা গতিশীল ছিল, ওটাকে তুমি থামাতে চাইছো, তাহলে ও থামতে চাইছে না, ও চলেই যেতে থাকবে। অর্থাৎ এটাকে ওর গতিজাড্য বলা হয়। অর্থাৎ যে ধর্মের জন্য বস্তু তার অবস্থার পরিবর্তন করতে চায় না, মানে যে গতিশীল বস্তু আছে সে বলে চলো আমি চলেই যাই, সেটা হচ্ছে গতিজাড্য। আর যে স্থির, আমি স্থির, আমাকে নাড়িয়ে দেখাও, অর্থাৎ সে কী চাইবে, সে স্থির অবস্থাতেই থাকতে চাইবে। তো এটাকেই বলা হয় স্থিতিজাড্য বা স্থির জাড্য। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। জাড্য ধর্মকে বুঝতে গেলে আমাদের শুধুমাত্র তার ভর দ্বারা বুঝতে হয়। কেন? কারণ একটা তুমি জিনিস কল্পনা করো যে মাঠের ভিতরে একটা রোগা মানুষ বসে আছে, এবার তাকে তুমি ঠেলছো যাতে সে গতিশীল হয়ে যায়, তো সে কতটুকু বল প্রয়োগ করবে? কিন্তু মাঠের ভিতরে ধরো একটা মোটা মানুষ বসে রয়েছে এবং তাকে তুমি ঠেলছো যাতে সে দৌড়ায় বা সে গতিশীল হয়ে পড়ে, তাহলে তোমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ তার জাড্য ধর্মটাও তত বেশি। অর্থাৎ যার ভর যত বেশি তার জাড্য ধর্মটাও তত বেশি। আশা করি জাড্য ধর্মটা বোঝাতে পারলাম। জাড্য আসলে কি বা ইনার্শিয়া কি না, এটা সবসময় মাথায় রাখবে যে ভরের সাথে ইনার্শিয়া বা জাড্যর সমানুপাতিক সম্পর্ক। যার যত ভর বেশি তার তত জাড্য ধর্ম বেশি। এবং জাড্য ধর্ম দুই প্রকারের হয়, একটা হচ্ছে স্থিতিজাড্য, আমি বাংলায় একটু লিখে দিই, স্থিতিজাড্য, একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। ঠিক আছে, তো বইতে কি ডেফিনেশন দেওয়া আছে না, স্থির বস্তু যে ধর্মের জন্য স্থির থাকতে চায় তাকে স্থিতিজাড্য বলা হয়, গতিশীল বস্তু যে ধর্মের জন্য গতিশীলই থাকতে চায় সেটাকে গতিজাড্য বলা হয়। আশা করি তোমরা জাড্যটা বুঝতে পেরেছো। তো চলো এরপরে আমরা জাড্য ধর্মের কিছু উদাহরণ নিয়েও আলোচনা করব। দেখো উদাহরণগুলো তোমরা বই থেকেও পড়ে নিতে পারবে। আমি আসলে তোমাদের কনসেপ্টটাকে গ্রো করাতে চেষ্টা করছি যাতে তোমরা ফিজিক্সটাকে বুঝতে পারো, আর বুঝতে পারলে বইটাকে তোমাদের আরও সহজ লাগবে। যদিও এর পরবর্তীতে আমরা উদাহরণ দিয়েও এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব এবং সেটা এনসিইআরটির বুক রিলেটেডই হবে উদাহরণগুলো। তো চলো আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা পরবর্তী সূত্রটা নিয়ে অবশ্যই আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।